গল্পের আসরে আপনাকে স্বাগত জানাই। বাংলা সাহিত্যের ভাণ্ডার থেকে বাছাই করা গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ পঞ্চম পর্ব। চড়িভাতির দুর্দিনের পরে মহেন্দ্র বিনোদিনীকে আর একবার ভালো করিয়া আয়ত্ত করিয়া লইতে উৎসুক ছিল, কিন্তু তাহার পরদিনেই রাজলক্ষ্মী ইনফ্লুয়েঞ্জা জ্বরে পড়িলেন। রোগ গুরুতর নহে, তবু তাহার অসুখ ও দুর্বলতা যথেষ্ট। বিনোদিনী দিন রাত্রি তাহার সেবায় নিযুক্ত হইল। মহেন্দ্র কহিল, দিনরাত এমন করিয়া খাটিলে শেষকালে তুমিই যে অসুখে পড়িবে। মার সেবার জন্য আমি লোক ঠিক করিয়া দিতেছি। বিহারী কহিল, মহিন্দা, তুমি অত ব্যস্ত হইও না। উনি সেবা করিতেছেন, করিতে দাও। এমন করিয়া কি আর কেহ করিতে পারিবে? মহেন্দ্র রোগীর ঘরে ঘন ঘন যাতায়াত আরম্ভ করিল। একটা লোক কোনো কাজ করিতেছে না, অথচ কাজের সময় সর্বদাই সঙ্গে লাগিয়া আছে, ইহা কর্মিষ্ঠা বিনোদিনীর পক্ষে অসহ্য। সে বিরক্ত হইয়া দু তিনবার কহিল, মহিনবাবু, আপনি এখানে বসিয়া থাকিয়া কি সুবিধা করিতেছেন? আপনি যান, অনর্থক কালেজ কামাই করিবেন না। মহেন্দ্র তাহাকে অনুসরণ করে। ইহাতে বিনোদিনীর গর্ব এবং সুখ ছিল, কিন্তু তাই বলিয়া এমনতর কাঙালপনা, রুগ্না মাতার শয্যা পার্শ্বে লুব্ধ হৃদয়ে বসিয়া থাকা, ইহাতে তাহার ধৈর্য থাকিত না, ঘৃণা বোধ হইত। কোনো কাজ যখন বিনোদিনীর উপর নির্ভর করে, তখন সে আর কিছুই মনে রাখে না। যতক্ষণ খাওয়ানো দাওয়ানো, রোগীর সেবা, ঘরের কাজ প্রয়োজন, ততক্ষণ বিনোদিনীকে কেহ অনবধান দেখে নাই। সেও প্রয়োজনের সময় কোনো প্রকার অপ্রয়োজনীয় ব্যাপার দেখিতে পারে না। বিহারী অল্পক্ষণের জন্য মাঝে মাঝে রাজলক্ষ্মীর সংবাদ লইতে আসে। ঘরে ঢুকিয়াই কি দরকার তাহা সে তখনই বুঝিতে পারে। কোথায় একটা কিছুর অভাব আছে, তাহা তাহার চোখে পড়ে। মুহূর্তের মধ্যে সমস্ত ঠিক করিয়া দিয়া সে বাহির হইয়া যায়। বিনোদিনী মনে বুঝিতে পারিত, বিহারী তাহার শুশ্রূষাকে শ্রদ্ধার চোখে দেখিতেছে। সেই জন্য বিহারীর আগমনে সে যেন বিশেষ পুরস্কার লাভ করিত। মহেন্দ্র নিতান্ত ধিক্কার বেগে অত্যন্ত কড়া নিয়মে কালেজে বাহির হইতে লাগিল। একে তাহার মেজাজ অত্যন্ত রুক্ষ হইয়া রহিল, তাহার পরে একই পরিবর্তন। খাবার ঠিক সময়ে হয় না, সহিষ্টা নিরুদ্দেশ হয়, মোজা জোড়ার ছিদ্র ক্রমেই অগ্রসর হইতে থাকে। এখন এই সমস্ত বিশৃঙ্খলায় মহেন্দ্রের পূর্বের ন্যায় আমোদ বোধ হয় না। যখন যেটি দরকার তখন সেটি হাতের কাছে সুসজ্জিত পাইবার আরাম কাহাকে বলে, তাহা সে কয়দিন জানিতে পারিয়াছে। এক্ষণে তাহার অভাবে, আশার অশিক্ষিত অপটুতায় মহেন্দ্রের আর কৌতুক বোধ হয় না। চুনি, আমি তোমাকে কতদিন বলিয়াছি, স্নানের আগেই আমার জামায় বোতাম পরাইয়া প্রস্তুত রাখিবে, আর আমার চাপকান প্যান্টুলন ঠিক করিয়া রাখিয়া দিবে। একদিনও তাহা হয় না। স্নানের পর বোতাম পরাইতে আর কাপড় খুঁজিয়া বেড়াইতে আমার 2 ঘন্টা যায়। অনুতপ্ত আশা লজ্জায় ম্লান হইয়া বলে, আমি বেহারাকে বলিয়া দিয়াছিলাম। বেহারাকে বলিয়া দিয়াছিলে? নিজের হাতে করিতে দোষ কি? তোমার দ্বারা যদি কোনো কাজ পাওয়া যায়, ইহা আশার পক্ষে বজ্রাঘাত। এমন ভর্ৎসনা সে কখনো পায় নাই। এই জবাব তাহার মুখে বা মনে আসিল না যে, তুমি তো আমার কর্মশিক্ষার ব্যাঘাত করিয়াছ। এই ধারণাই তাহার ছিল না যে, গৃহকর্ম শিক্ষা নিয়ত অভ্যাস ও অভিজ্ঞতা সাপেক্ষ। সে মনে করিত, আমার স্বাভাবিক অক্ষমতা ও নির্বুদ্ধিতা বশতই কোনো কাজ ঠিকমতো করিয়া উঠিতে পারি না। মহেন্দ্র যখন আত্মবিস্মৃত হইয়া বিনোদিনীর সহিত তুলনা দিয়া আশাকে ধিক্কার দিয়াছে, তখন সে তাহা বিনয়ে ও বিনা বিদ্বেষে গ্রহণ করিয়াছে। আশা এক একবার তাহার রুগ্না শাশুড়ির ঘরের আশেপাশে ঘুরিয়া বেড়ায়, এক একবার লজ্জিতভাবে ঘরের দ্বারের কাছে আসিয়া দাঁড়ায়। সে নিজেকে সংসারের পক্ষে আবশ্যক করিয়া তুলিতে ইচ্ছা করে। সে কাজ দেখাইতে চায়, কিন্তু কেহ তাহার কাজ চাহে না। সে জানে না কেমন করিয়া কাজের মধ্যে প্রবেশ করা যায়, কেমন করিয়া সংসারের মধ্যে স্থান করিয়া লইতে হয়।
সে নিজের অক্ষমতা সংকোচে বাহিরে বাহিরে ফিরে। তাহার কি একটা মনোবেদনার কথা অন্তরে প্রতিদিন বাড়িতেছে, কিন্তু তাহার সেই অপরিস্ফুট বেদনা, সেই অব্যক্ত আশঙ্কাকে সে স্পষ্ট করিয়া বুঝিতে পারে না। সে অনুভব করে তাহার চারিদিকের সমস্তই সে যেন নষ্ট করিতেছে, কিন্তু কেমন করিয়াই যে তাহা গড়িয়া উঠিয়াছিল এবং কেমন করিয়াই যে তাহা নষ্ট হইতেছে এবং কেমন করিলে যে তাহার প্রতিকার হইতে পারে তাহা সে জানে না। থাকিয়া থাকিয়া কেবল গলা ছাড়িয়া কাঁদিয়া বলিতে ইচ্ছা করে, আমি অত্যন্ত অযোগ্য, নিতান্ত অক্ষম, আমার মূঢ়তার কোথাও তুলনা নাই। পূর্বে তো আশা ও মহেন্দ্র সুদীর্ঘকালে দুইজনে এক গৃহকোণে বসিয়া কখনো কথা কহিয়া কখনো কথা না কহিয়া পরিপূর্ণ সুখে সময় কাটাইয়াছে। আজকাল বিনোদিনীর অভাবে আশার সঙ্গে একলা বসিয়া মহেন্দ্রের মুখে কিছুতেই যেন সহজে কথা জোগায় না, এবং কিছু না কহিয়া চুপ করিয়া থাকিতেও তাহার বাঁধো বাঁধো ঠেকে। মহেন্দ্র বেহারাকে জিজ্ঞাসা করিল, ও চিঠি কাহার? বিহারী বাবুর। কে দিল? বহু ঠাকুরানী। দেখি বলিয়া চিঠিখানা লইল। ইচ্ছা হইল ছিঁড়িয়া পড়ে। দু চারিবার উল্টা পাল্টা করিয়া নাড়িয়া চাড়িয়া বেহারা রাতে ছুড়িয়া ফেলিয়া দিল। যদি চিঠি খুলিত তবে দেখিত, তাহাতে লেখা আছে, পিসিমা কোনো মতেই সাগু বার্লি খাইতে চান না, আজ কি তাহাকে ডালের ঝোল খাইতে দেওয়া হইবে? ঔষধ পথ্য লইয়া বিনোদিনী মহেন্দ্রকে কখনো কোনো কথা জিজ্ঞাসা করিত না, সে সম্বন্ধে বিহারীর প্রতি তাহার নির্ভর। মহেন্দ্র বারান্দায় খানিকক্ষণ পায়চারি করিয়া ঘরে ঢুকিয়া দেখিল, দেয়ালে টাঙানো একটা ছবির দড়ি ছিন্ন প্রায় হওয়াতে ছবিটা বাঁকা হইয়া আছে। আশাকে অত্যন্ত ধমক দিয়া কহিল, তোমার চোখে কিছুই পড়ে না? এমনই করিয়া সমস্ত জিনিস নষ্ট হইয়া যায়। দমদমের বাগান হইতে ফুল সংগ্রহ করিয়া যে তোড়া বিনোদিনী পিতলের ফুলদানিতে সাজাইয়া রাখিয়াছিল, আজও তাহা শুষ্ক অবস্থায় তেমনই ভাবে আছে। অন্যদিন মহেন্দ্র এ সমস্ত লক্ষ্যই করে না, আজ তাহা চোখে পড়িল। কহিল, বিনোদিনী আসিয়া না ফেলিয়া দিলে ও আর ফেলাই হইবে না, বলিয়া ফুলশুদ্ধ ফুলদানি বাহিরে ছুড়িয়া ফেলিল। তাহা ঠং ঠং শব্দে সিঁড়ি দিয়া গড়াইয়া চলিল। কেন আশা আমার মনের মতো হইতেছে না? কেন সে আমার মনের মতো কাজ করিতেছে না? কেন তাহার স্বভাবগত শৈথিল্য ও দুর্বলতায় সে আমাকে দাম্পত্যের পথে দৃঢ়ভাবে ধরিয়া রাখিতেছে না, সর্বদা আমাকে বিক্ষিপ্ত করিয়া দিতেছে? এই কথা মহেন্দ্র মনে মনে আন্দোলন করিতে করিতে হঠাৎ দেখিল আশার মুখ পাংশু বর্ণ হইয়া গেছে। সে খাটের থাম ধরিয়া আছে, তাহার ঠোঁট দুটি কাঁপিতেছে। কাঁপিতে কাঁপিতে সে হঠাৎ বেগে পাশের ঘর দিয়া চলিয়া গেল। মহেন্দ্র তখন ধীরে ধীরে গিয়া ফুলদানিটা কুড়াইয়া আনিয়া রাখিল। ঘরের কোণে তাহার পরিবার টেবিল ছিল। চৌকিতে বসিয়া সেই টেবিলটার উপর হাতের মধ্যে মাথা রাখিয়া অনেকক্ষণ পড়িয়া রহিল। সন্ধ্যার পর ঘরে আলো দিয়া গেল, কিন্তু আশা আসিল না। মহেন্দ্র দ্রুত পদে ছাদের উপর পায়চারি করিয়া বেড়াইতে লাগিল। রাত্রি 9টা বাজিল। মহেন্দ্রদের লোক বিরল গৃহ রাত দুপুরের মতো নিস্তব্ধ হইয়া গেল, তবু আশা আসিল না। মহেন্দ্র তাহাকে ডাকিয়া পাঠাইল। আশা সংকুচিত পদে আসিয়া ছাদের প্রবেশদ্বারের কাছে দাঁড়াইয়া রহিল। মহেন্দ্র কাছে আসিয়া তাহাকে বুকে টানিয়া লইল। মুহূর্তের মধ্যে স্বামীর বুকের উপর আশার কান্না ফাটিয়া পড়িল। সে আর থামিতে পারে না, তাহার চোখের জল আর ফুরায় না। কান্নার শব্দ গলা ছাড়িয়া বাহির হইতে চায়, সে আর চাপা থাকে না। মহেন্দ্র তাহাকে বক্ষে বদ্ধ করিয়া কেশ চুম্বন করিল। নিঃশব্দ আকাশে তারাগুলি নিস্তব্ধ হইয়া চাহিয়া রহিল। রাত্রে বিছানায় বসিয়া মহেন্দ্র কহিল, কালে যে আমাদের নাইট ডিউটি অধিক পড়িয়াছে, অতএব এখন কিছুকাল আমাকে কলেজের কাছেই বাসা করিয়া থাকিতে হইবে। আশা ভাবিল, এখনো কি রাগ আছে? আমার উপর বিরক্ত হইয়া চলিয়া যাইতেছেন? নিজের নির্গুণতায় আমি স্বামীকে ঘর হইতে বিদায় করিয়া দিলাম। আমার তো মরা ভালো ছিল। কিন্তু মহেন্দ্রের ব্যবহারে রাগের লক্ষণ কিছুই দেখা গেল না। সে অনেকক্ষণ কিছু না বলিয়া আশার মুখ বুকের উপর রাখিল এবং বারংবার অঙ্গুলি দিয়া
তাহার চুল চিরিতে চিরিতে তাহার খোঁপা শিথিল করিয়া দিল। পূর্বে আদরের দিনে মহেন্দ্র এমন করিয়া আশার বাঁধা চুল খুলিয়া দিত। আশা তাহাতে আপত্তি করিত। আজ আর সে তাহাতে কোনো আপত্তি না করিয়া পুলকে বিহ্বল হইয়া চুপ করিয়া রহিল। হঠাৎ এক সময় তাহার ললাটের উপর অশ্রুবিন্দু পড়িল এবং মহেন্দ্র তাহার মুখ তুলিয়া ধরিয়া স্নেহরুদ্ধ স্বরে ডাকিল, চুনি। আশা কথায় তাহার কোনো উত্তর না দিয়া দুই কোমল হস্তে মহেন্দ্রকে চাপিয়া ধরিল। মহেন্দ্র কহিল, অপরাধ করিয়াছি, আমাকে মাপ করো। আশা তাহার কুসুম সুকুমার করপল্লব মহেন্দ্রের মুখের উপর চাপা দিয়া কহিল, না না, অমন কথা বলিও না। তুমি কোনো অপরাধ করো নাই, সকল দোষ আমার। আমাকে তোমার দাসীর মতো শাসন করো। বিদায়ের প্রভাতে শয্যা ত্যাগ করিবার সময় মহেন্দ্র কহিল, চুনি, আমার রত্ন, তোমাকে আমার হৃদয়ে সকলের উপরে ধারণ করিয়া রাখিব। সেখানে কেহ তোমাকে ছাড়াইয়া যাইতে পারিবে না। আশা তখন দৃঢ় চিত্তে সর্বপ্রকার ত্যাগ স্বীকারে প্রস্তুত হইয়া স্বামীর নিকট নিজের একটি মাত্র ক্ষুদ্র দাবি দাখিল করিল। কহিল, তুমি আমাকে রোজ একখানি করিয়া চিঠি দিবে। মহেন্দ্র কহিল, তুমিও দিবে। আশা কহিল, আমি কি লিখিতে জানি? মহেন্দ্র তাহার কানের কাছে অলোকগুচ্ছ টানিয়া দিয়া কহিল, তুমি অক্ষয় কুমার দত্তের চেয়েও ভালো লিখিতে পারো, চারু পাঠ যাহাকে বলে। আশা কহিল, যাও, আমাকে আর ঠাট্টা করিও না। যাইবার পূর্বে আশা যথাসাধ্য নিজের হাতে মহেন্দ্রের পোর্টম্যান্টো সাজাইতে বসিল। মহেন্দ্রের মোটা মোটা শীতের কাপড় ঠিকমতো ভাঁজ করা কঠিন, বাক্সে ধরানো শক্ত। উভয়ে মিলিয়া কোনো মতে চাপাচাপি ঠাসাঠুসি করিয়া যাহা এক বাক্সে ধরিত তাহাতে দুই বাক্স বোঝাই করিয়া তুলিল। তবু যাহা ভুলক্রমে বাকি রহিল তাহাতে আরো অনেকগুলি স্বতন্ত্র পুটলির সৃষ্টি হইল। ইহা লইয়া আশা যদিও বারবার লজ্জা বোধ করিল, তবু তাহাদের কাড়াকাড়ি কৌতুক ও পরস্পরের প্রতি সহাস্য দোষারোপে পূর্বেকার আনন্দের দিন ফিরিয়া আসিল। এই যে বিদায়ের আয়োজন হইতেছে তাহা আশা ক্ষণকালের জন্য ভুলিয়া গেল। সহিস 10 বার গাড়ি তৈয়ারির কথা মহেন্দ্রকে স্মরণ করাইয়া দিল। মহেন্দ্র কানে তুলিল না। অবশেষে বিরক্ত হইয়া বলিল, ঘোড়া খুলিয়া দাও। সকাল ক্রমে বিকাল হইয়া গেল। বিকাল সন্ধ্যা হয়। তখন স্বাস্থ্য পালন করিতে পরস্পরকে সতর্ক করিয়া দিয়া এবং নিয়মিত চিঠি লেখা সম্বন্ধে বারংবার প্রতিশ্রুত করাইয়া লইয়া ভারাক্রান্ত হৃদয়ে পরস্পরের বিচ্ছেদ হইল। রাজলক্ষ্মী আজ 2 দিন হইল উঠিয়া বসিয়াছেন। সন্ধ্যা বেলায় গায়ে মোটা কাপড় মুড়ি দিয়া বিনোদিনীর সঙ্গে তাস খেলিতেছেন। আজ তাহার শরীরে কোনো গ্লানি নাই। মহেন্দ্র ঘরে প্রবেশ করিয়া বিনোদিনীর দিকে একেবারেই চাহিল না। মাকে কহিল, মা, কালেজে আমার রাত্রের কাজ পড়িয়াছে, এখানে থাকিয়া সুবিধা হয় না। কালেজের কাছে বাসা লইয়াছি, সেখানে আজ হইতে থাকিব। রাজলক্ষ্মী মনে মনে অভিমান করিয়া কহিলেন, তা যাও, পরার ক্ষতি হইলে কেমন করিয়া থাকিবে? যদিও তাহার রোগ সারিয়াছে, তবু মহেন্দ্র যাইবে শুনিয়া তখনই তিনি নিজেকে অত্যন্ত রুগ্ন ও দুর্বল বলিয়া কল্পনা করিলেন। বিনোদিনীকে কহিলেন, দাও তো বাছা, বালিশটা আগাইয়া দাও বলিয়া বালিশ অবলম্বন করিয়া শুইলেন। বিনোদিনী আস্তে আস্তে তাহার গায়ে হাত বুলাইয়া দিতে লাগিল। মহেন্দ্র একবার মার কপালে হাত দিয়া দেখিল, তাহার নাড়ি পরীক্ষা করিল। রাজলক্ষ্মী হাত ছাড়াইয়া লইয়া কহিলেন, নাড়ি দেখিয়া তো ভারী বোঝা যায়, তোর আর ভাবিতে হইবে না, আমি বেশ আছি বলিয়া অত্যন্ত দুর্বল ভাবে পাশ ফিরিয়া শুইলেন। মহেন্দ্র বিনোদিনীকে কোনো প্রকার বিদায় সম্ভাষণ না করিয়া রাজলক্ষ্মীকে প্রণাম করিয়া চলিয়া গেল। বিনোদিনী মনে মনে ভাবিতে লাগিল, ব্যাপারখানা কি? অভিমান না রাগ না ভয়? আমাকে দেখাইতে চান আমাকে কেয়ার করেন না, বাসায় গিয়া থাকিবেন, দেখি কতদিন থাকিতে পারেন। কিন্তু বিনোদিনীরও মনে মনে একটা অশান্ত ভাব উপস্থিত হইল। মহেন্দ্রকে সে প্রতিদিন নানা পাশে বদ্ধ ও নানা বাণে বিদ্ধ করিতেছিল। সে কাজ গিয়া
বিনোদিনী যেন এপাশ ওপাশ করিতে লাগিল। বাড়ি হইতে তাহার সমস্ত নেশা চলিয়া গেল। মহেন্দ্র বর্জিত আশা তাহার কাছে নিতান্তই স্বাধীন। আশার প্রতি মহেন্দ্রের সোহাগ যত্ন বিনোদিনীর প্রণয় বঞ্চিত চিত্তকে সর্বদাই আলোড়িত করিয়া তুলিত। তাহাতে বিনোদিনীর বিরহিণী কল্পনাকে যে বেদনায় জাগরূক করিয়া রাখিত, তাহার মধ্যে উগ্র উত্তেজনা ছিল। যে মহেন্দ্র তাহাকে তাহার সমস্ত জীবনে সার্থকতা হইতে ভ্রষ্ট করিয়াছে, যে মহেন্দ্র তাহার মতো স্ত্রীরত্নকে উপেক্ষা করিয়া আশার মতো ক্ষীণ বুদ্ধি দীন প্রকৃতি বালিকাকে বরণ করিয়াছে, তাহাকে বিনোদিনী ভালোবাসে কি বিদ্বেষ করে? তাহাকে কঠিন শাস্তি দিবে না তাহাকে হৃদয় সমর্পণ করিবে, তাহা বিনোদিনী ঠিক করিয়া বুঝিতে পারে নাই। একটা জ্বালা মহেন্দ্র তাহার অন্তরে জ্বালাইয়াছে। তাহা হিংসার না প্রেমের, না দুয়েরই মিশ্রণ, বিনোদিনী তাহা ভাবিয়া পায় না। মনে মনে তীব্র হাসি হাসিয়া বলে, কোন নারীর কি আমার মতো এমন দশা হইয়াছে? আমি মরিতে চাই কি মারিতে চাই তাহা বুঝিতে পারিলাম না। কিন্তু যে কারণেই বলো, দগ্ধ হইতে হউক বা দগ্ধ করিতেই হউক, মহেন্দ্রকে তাহার একান্ত প্রয়োজন। সে তাহার বিষ দিগ্ধ অগ্নিবাণ জগতে আর কোথায় মোচন করিবে? ঘন নিঃশ্বাস ফেলিতে ফেলিতে বিনোদিনী কহিল, সে যাইবে কোথায়? সে ফিরিবেই, সে আমার। আশা ঘর পরিষ্কার করিবার ছুতা করিয়া সন্ধ্যার সময় মহেন্দ্রের বাহিরের ঘরে মাথার তেলে দাগ পড়া মহেন্দ্রের বসিবার কেদারা, কাগজপত্র ছড়ানো ডেস্ক, তাহার বই, তাহার ছবি প্রভৃতি জিনিসপত্র বারবার নাড়াচাড়া এবং অঞ্চল দিয়া ঝাড়পোঁছ করিতেছিল। এইরূপে মহেন্দ্রের সকল জিনিস নানা রূপে স্পর্শ করিয়া একবার রাখিয়া একবার তুলিয়া আশার বিরহ সন্ধ্যা কাটিতেছিল। বিনোদিনী ধীরে ধীরে তাহার কাছে আসিয়া দাঁড়াইল। আশা ঈষৎ লজ্জিত হইয়া তাহার নাড়াচাড়ার কাজ রাখিয়া দিয়া কি যেন খুঁজিতেছে এমনতর ভান করিল। বিনোদিনী গম্ভীর মুখে জিজ্ঞাসা করিল, কি হচ্ছে তোর ভাই? আশা মুখে একটুখানি হাসি জাগাইয়া কহিল, কিছুই না ভাই। বিনোদিনী তখন আশার গলা জড়াইয়া কহিল, কেন ভাই বালি? ঠাকুরপো এমন করিয়া চলিয়া গেলেন কেন? আশা বিনোদিনীর এই প্রশ্ন মাত্রেই সংশয়ান্বিত সশঙ্কিত হইয়া উত্তর করিল, তুমি তো জানোই ভাই, কালে যে তার বিশেষ কাজ পড়িয়াছে বলিয়া গেছেন। বিনোদিনী ডান হাতে আশার চিবুক তুলিয়া ধরিয়া যেন করুণায় বিগলিত হইয়া স্তব্ধভাবে একবার তাহার মুখ নিরীক্ষণ করিয়া দেখিল এবং দীর্ঘ নিঃশ্বাস ফেলিল। আশার বুক দমিয়া গেল। নিজেকে সে নির্বোধ এবং বিনোদিনীকে বুদ্ধিমতী বলিয়া জানিত। বিনোদিনীর ভাবখানা দেখিয়া হঠাৎ তাহার বিশ্ব সংসার অন্ধকার হইয়া উঠিল। সে বিনোদিনীকে স্পষ্ট করিয়া কোনো প্রশ্ন জিজ্ঞাসা করিতে সাহস করিল না। দেয়ালের কাছে একটা সোফার উপরে বসিল। বিনোদিনীও তাহার পাশে বসিয়া দৃঢ় বাহু দিয়া আশাকে বুকের কাছে বাঁধিয়া রাখিল। সখীর সেই আলিঙ্গনে আশা আর আত্মসংবরণ করিতে পারিল না। তাহার দুই চক্ষু দিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল। দ্বারের কাছে অন্ধ ভিখারি খঞ্জনি বাজাইয়া গাহিতেছিল, চরণ তরণী দে মা তারিণী তারা। বিহারী মহেন্দ্রের সন্ধানে আসিয়া দ্বারের কাছে পৌঁছিতেই দেখিল আশা কাঁদিতেছে এবং বিনোদিনী তাহাকে বুকে জড়াইয়া ধরিয়া ধীরে ধীরে তাহার চোখ মুছাইয়া দিতেছে। দেখিয়াই বিহারী সেখান হইতে সরিয়া দাঁড়াইল। পাশের শূন্য ঘরে গিয়া অন্ধকারে বসিল। দুই করতলে মাথা চাপিয়া ধরিয়া ভাবিতে লাগিল, আশা কেন কাঁদিবে? যে মেয়ে স্বভাবতই কাহারও কাছে লেশমাত্র অপরাধ করিতে অক্ষম, তাহাকেও কাঁদাইতে পারে এমন পাষণ্ড জগতে কে আছে? তারপরে বিনোদিনী যেমন করিয়া সান্ত্বনা করিতেছিল তাহা মনে আনিয়া মনে মনে কহিল, বিনোদিনীকে ভারী ভুল বুঝিয়াছিলাম। সেবায়, সান্ত্বনায়, নিঃস্বার্থ সখী প্রেমে সে মর্তবাসিনী দেবী। বিহারী অনেকক্ষণ অন্ধকারে বসিয়া রহিল। অন্ধের গান থামিয়া গেলে বিহারী সশব্দে পা ফেলিয়া কাশিয়া মহেন্দ্রের ঘরের দিকে চলিল। দ্বারের কাছে না যাইতেই ঘোমটা টানিয়া আশা দ্রুত পদে অন্তঃপুরের দিকে ছুটিয়া গেল।
ঘরে ঢুকিতেই বিনোদিনী বলিয়া উঠিল, এ কি বিহারীবাবু, আপনার কি অসুখ করিয়াছে? কিছু না, চোখ দুটো অমন লাল কেন? বিহারী তাহার উত্তর না দিয়া কহিল, বিনোদ বৌঠান, মহেন্দ্র কোথায় গেল? বিনোদিনী মুখ গম্ভীর করিয়া কহিল, শুনিলাম হাসপাতালে তাহার কাজ পড়িয়াছে বলিয়া কলেজের কাছে তিনি বাসা করিয়াছেন। বিহারীবাবু, একটু সরুন, আমি তবে আসি। অন্যমনস্ক বিহারী দ্বারের কাছে বিনোদিনীর পথ রোধ করিয়া দাঁড়াইয়াছিল। চকিত হইয়া তাড়াতাড়ি পথ ছাড়িয়া দিল। সন্ধ্যার সময় একলা বাহিরের ঘরে বিনোদিনীর সঙ্গে কথাবার্তা লোকের চোখে সুদৃশ্য নয়, সে কথা হঠাৎ মনে পড়িল। বিনোদিনীর চলিয়া যাইবার সময় বিহারী তাড়াতাড়ি বলিয়া লইল, বিনোদ বৌঠান, আশাকে তুমি দেখিও। সে সরলা, কাহাকেও আঘাত করিতেও জানে না, নিজেকে আঘাত হইতে বাঁচাইতেও পারে না। বিহারী অন্ধকারে বিনোদিনীর মুখ দেখিতে পাইল না, সে মুখে হিংসার বিদ্যুৎ খেলিতে লাগিল। আজ বিহারীকে দেখিয়াই সে বুঝিয়াছিল যে আশার জন্য করুণায় তাহার হৃদয় ব্যথিত। বিনোদিনী নিজে কেহই নহে। আশাকে ঢাকিয়া রাখিবার জন্য, আশার পথের কাঁটা তুলিয়া দিবার জন্য, আশার সমস্ত সুখ সম্পূর্ণ করিবার জন্যই তাহার জন্ম। শ্রীযুক্ত মহেন্দ্রবাবু আশাকে বিবাহ করিবেন, সেই জন্য অদৃষ্টের তাড়নায় বিনোদিনীকে বারাসতের বর্বর বানরের সহিত বনবাসিনী হইতে হইবে। শ্রীযুক্ত বিহারীবাবু সরলা আশার চোখের জল দেখিতে পারেন না, সেই জন্য বিনোদিনীকে তাহার আঁচলের প্রান্ত তুলিয়া সর্বদা প্রস্তুত হইয়া থাকিতে হইবে। একবার এই মহেন্দ্রকে, এই বিহারীকে বিনোদিনী তাহার পশ্চাতের ছায়ার সহিত ধুলায় লুণ্ঠিত করিয়া বুঝাইতে চায়, আশাই বাকে আর বিনোদিনীই বাকে। দুজনের মধ্যে কত প্রভেদ! প্রতিকূল ভাগ্যবশত বিনোদিনী আপন প্রতিভাকে কোনো পুরুষের চিত্তক্ষেত্রে অব্যাহতভাবে জয়ী করিতে না পারিয়া জ্বলন্ত শক্তিশাল উদ্যত করিয়া সংহার মূর্তি ধরিল। অত্যন্ত মিষ্ট স্বরে বিনোদিনী বিহারীকে বলিয়া গেল, আপনি নিশ্চিন্ত থাকিবেন বিহারীবাবু, আমার চোখের বালির জন্য ভাবিয়া ভাবিয়া নিজেকে বেশি কষ্ট দিবেন না। অনতিকাল পরেই মহেন্দ্র তাহার ছাত্রাবাসে চেনা হাতের অক্ষরে একখানি চিঠি পাইল। দিনের বেলা গোলমালের মধ্যে খুলিল না, বুকের কাছে পকেটের মধ্যে পুড়িয়া রাখিল। কলেজে লেকচার শুনিতে শুনিতে, হাসপাতাল ঘুরিতে ঘুরিতে হঠাৎ একবার মনে হইতে লাগিল, ভালোবাসার একটা পাখি তাহার বুকের নীড়ে বাসা করিয়া ঘুমাইয়া আছে। তাহাকে জাগাইয়া তুলিলেই তাহার সমস্ত কোমল কুজন কানে ধ্বনিত হইয়া উঠিবে। সন্ধ্যায় এক সময় মহেন্দ্র নির্জন ঘরে ল্যাম্পের আলোকে চৌকিতে বেশ করিয়া হেলান দিয়া আরাম করিয়া বসিল। পকেট হইতে তাহার দেহ তাপতপ্ত চিঠিখানি বাহির করিয়া লইল। অনেকক্ষণ চিঠি না খুলিয়া লেফাফার উপরকার শিরোনামা নিরীক্ষণ করিয়া দেখিতে লাগিল। মহেন্দ্র জানিত চিঠির মধ্যে বেশি কিছু কথা নাই। আশা নিজের মনের ভাব ঠিকমতো ব্যক্ত করিয়া লিখিতে পারিবে এমন সম্ভাবনা ছিল না। কেবল তাহার কাঁচা অক্ষরে বাঁকা লাইনে তাহার মনের কোমল কথাগুলি কল্পনা করিয়া লইতে হইবে। আশার কাঁচা হাতে বহু যত্নে লেখা নিজের নামটি পড়িয়া মহেন্দ্র নিজের নামের সঙ্গে যেন একটা রাগিনী শুনিতে পাইল। তাহা সাধ্বী নারী হৃদয়ের অতি নিভৃত বৈকুণ্ঠ লোক হইতে একটি নির্মল প্রেমের সঙ্গীত। এই দুই একদিনের বিচ্ছেদে মহেন্দ্রের মন হইতে দীর্ঘ মিলনের সমস্ত অবসাদ দূর হইয়া সরলা বধূর নবপ্রেমে উদ্ভাসিত সুখস্মৃতি আবার উজ্জ্বল হইয়া উঠিয়াছে। শেষাশেষি প্রাত্যহিক ঘরকন্যার খুঁটিনাটি অসুবিধা তাহাকে উত্তপ্ত করিতে আরম্ভ করিয়াছিল। সে সমস্ত অপসারিত হইয়া কেবলমাত্র কর্মহীন, কারণহীন একটি বিশুদ্ধ প্রেমানন্দের আলোকে আশার মানসী মূর্তি তাহার মনের মধ্যে প্রাণ পাইয়া উঠিয়াছে। মহেন্দ্র অতি ধীরে ধীরে লেফাফা ছিঁড়িয়া চিঠিখানি বাহির করিয়া নিজের ললাটে কপলে বুলাইয়া লইল। একদিন মহেন্দ্র যে এসেন্স আশাকে উপহার দিয়াছিল, সেই এসেন্সের গন্ধ চিঠির কাগজ হইতে উতলা দীর্ঘ নিঃশ্বাসের মতো মহেন্দ্রের হৃদয়ের মধ্যে প্রবেশ করিল। ভাঁজ খুলিয়া মহেন্দ্র চিঠি পড়িল।
কিন্তু এ কি? যেমন বাঁকাচোরা লাইন তেমন সাদাসিধা ভাষা নয় তো। কাঁচা কাঁচা অক্ষর, কিন্তু কথাগুলি তো তাহার সঙ্গে মিলিল না। লেখা আছে, প্রিয়তম, যাহাকে ভুলিবার জন্য চলিয়া গেছ, এ লেখায় তাহাকে স্মরণ করাইয়া দিবে কেন? যে লতাকে ছিঁড়িয়া মাটিতে ফেলিয়া দিলে, সে আবার কোন লজ্জায় জড়াইয়া উপরে উঠিতে চেষ্টা করে? সে কেন মাটির সঙ্গে মাটি হইয়া মিশিয়া গেল না? কিন্তু এটুকুতে তোমার কি ক্ষতি হইবে নাথ? না হয় ক্ষণকালের জন্য মনে পড়িলই বা, মনে তাহাতে কতটুকুই বা বাজিবে। আর তোমার অবহেলা যে কাঁটার মতো আমার পাঁজরের ভিতরে প্রবেশ করিয়া রহিল। সকল দিন, সকল রাত, সকল কাজ, সকল চিন্তার মধ্যে যেদিকে ফিরি, সেই দিকেই যে আমাকে বিধিতে লাগিল। তুমি যেমন করিয়া ভুলিলে, আমাকে তেমনি করিয়া ভুলিবার একটা উপায় বলিয়া দাও। নাথ, তুমি যে আমাকে ভালোবাসিয়াছিলে, সে কি আমারই অপরাধ? আমি কি স্বপ্নেও এত সৌভাগ্য প্রত্যাশা করিয়াছিলাম? আমি কোথা হইতে আসিলাম আমাকে কে জানিত? আমাকে যদি তোমার ঘরে বিনা বেতনের দাসী হইয়া থাকিতে হইত, আমি কি তোমাকে কোনো দোষ দিতে পারিতাম? তুমি নিজেই আমার কোন গুণে ভুলিলে প্রিয়তম? কি দেখিয়া আমার এত আদর বাড়াইলে? আর আজ বিনা মেঘে যদি বজ্রপাতই হইল, তবে সে বজ্র কেবল দগ্ধ করিল কেন? একেবারে দেহ মন কেন ছাই করিয়া দিল না? এই দুটো দিনে অনেক সহ্য করিলাম, অনেক ভাবিলাম, কিন্তু একটা কথা বুঝিতে পারিলাম না। ঘরে থাকিয়াও কি তুমি আমাকে ফেলিতে পারিতে না? আমার জন্যও কি তোমার ঘর ছাড়িয়া যাওয়ার কোনো প্রয়োজন ছিল? আমি কি তোমার এতখানি জুড়িয়া আছি? আমাকে তোমার ঘরের কোণে, তোমার দ্বারের বাহিরে ফেলিয়া রাখিলেও কি আমি তোমার চোখে পড়িতাম? তাই যদি হয়, তুমি কেন গেলে? আমার কি কোথাও যাইবার পথ ছিল না? ভাসিয়া আসিয়াছি, ভাসিয়া যাইতাম। এ কি চিঠি? এ ভাষা কাহার? তাহা মহেন্দ্রের বুঝিতে বাকি রহিল না। অকস্মাৎ আহত মূর্ছিতের মতো মহেন্দ্র সে চিঠিখানি লইয়া স্তম্ভিত হইয়া রহিল। যে লাইনে রেলগাড়ির মতো তাহার মন পূর্ণ বেগে ছুটিয়াছিল, সেই লাইনেই বিপরীত দিক হইতে একটা ধাক্কা খাইয়া লাইনের বাহিরে তাহার মনটা যেন উল্টা পাল্টা স্তূপাকার বিকল হইয়া পড়িয়া থাকিল। অনেকক্ষণ চিন্তা করিয়া আবার সে 2 বার 3 বার করিয়া পড়িল। কিছুকাল যাহা সুদূর আভাসের মতো ছিল, আজ তাহা যেন ফুটিয়া উঠিতে লাগিল। তাহার জীবনাকাশের এক কোণে যে ধূমকেতুটা ছায়ার মতো দেখাইতেছিল, আজ তাহার উদ্যত বিশাল পুচ্ছ অগ্নিরেখায় দীপ্যমান হইয়া দেখা দিল। এ চিঠি বিনোদিনীরই। সরলা আশা নিজের মনে করিয়া তাহা লিখিয়াছে। পূর্বে যে কথা সে কখনো ভাবে নাই, বিনোদিনীর রচনা মতো চিঠি লিখিতে গিয়া সেই সব কথা তাহার মনে জাগিয়া উঠিতে লাগিল। নকল করা কথা বাহির হইতে বদ্ধমূল হইয়া তাহার আন্তরিক হইয়া গেল। যে নূতন বেদনার সৃষ্টি হইল, এমন সুন্দর করিয়া তাহা ব্যক্ত করিতে আশা কখনোই পারিত না। সে ভাবিতে লাগিল, সখী আমার মনের কথা এমন ঠিকটি বুঝিল কি করিয়া? কেমন করিয়া এমন ঠিকটি প্রকাশ করিয়া বলিল? অন্তরঙ্গ সখীকে আশা আরো যেন বেশি আগ্রহের সঙ্গে আশ্রয় করিয়া ধরিল। কারণ যে ব্যথাটা তাহার মনের মধ্যে, তাহার ভাষাটি তাহার সখীর কাছে। সে এতই নিরুপায়। মহেন্দ্র চৌকি ছাড়িয়া উঠিতে ভ্রু কুঞ্চিত করিয়া বিনোদিনীর উপর রাগ করিতে অনেক চেষ্টা করিল। মাঝে থেকে রাগ হইল আশার উপর। দেখো দেখি, আশার একই মূঢ়তা, স্বামীর প্রতি একই অত্যাচার বলিয়া চৌকিতে বসিয়া পড়িয়া প্রমাণস্বরূপ চিঠিখানা আবার পড়িল। পড়িয়া ভিতরে ভিতরে একটা হর্ষ সঞ্চার হইতে লাগিল। চিঠিখানাকে সে আশারই চিঠি মনে করিয়া পড়িবার অনেক চেষ্টা করিল, কিন্তু এ ভাষায় কোনো মতেই সরলা আশাকে মনে করাইয়া দেয় না।
2-4 লাইন পড়িবা মাত্র একটা সুখন্মাৎকর সন্দেহ ফেনিল মদের মতো মনকে চারিদিকে ছাপাইয়া উঠিতে লাগিল। এই প্রচ্ছন্ন অথচ ব্যক্ত, নিষিদ্ধ অথচ নিকটাগত, বিষাক্ত অথচ মধুর, একই কালে উপহৃত অথচ প্রত্যাহারিত প্রেমের আভাস মহেন্দ্রকে মাতাল করিয়া তুলিল। তাহার ইচ্ছা করিতে লাগিল নিজের হাতে পায়ে কোথাও এক জায়গায় ছুরি বসাইয়া বা আর কিছু করিয়া নেশা ছুটাইয়া মনটাকে আর কোনো দিকে বিক্ষিপ্ত করিয়া দেয়। টেবিলে সজোরে মুষ্টি বসাইয়া চৌকি হইতে লাফাইয়া উঠিয়া কহিল, দূর করো, চিঠিখানা পুড়াইয়া ফেলি বলিয়া চিঠিখানি ল্যাম্পের কাছাকাছি লইয়া গেল। পুড়াইল না, আর একবার পড়িয়া ফেলিল। পরদিন ভৃত্য টেবিল হইতে কাগজ পোড়া ছাই অনেক ঝাড়িয়া ফেলিয়াছিল, কিন্তু তাহা আশার চিঠির ছাই নহে। চিঠির উত্তর দিবার অনেকগুলো অসম্পূর্ণ চেষ্টাকে মহেন্দ্র পুড়াইয়া ছাই করিয়াছে। ইতিমধ্যে আরো এক চিঠি আসিয়া উপস্থিত হইল। তুমি আমার চিঠির উত্তর দিলে না? ভালোই করিয়াছ। ঠিক কথা তো লেখা যায় না। তোমার যা জবাব সে আমি মনে মনে বুঝিয়া লইলাম। ভক্ত যখন তাহার দেবতাকে ডাকে, তিনি কি মুখের কথায় তাহার উত্তর দেন? দক্ষিণীর বিল্লপত্রখানি চরণতলে বোধ করি স্থান পাইয়াছে, কিন্তু ভক্তের পূজা লইতে গিয়া শিবের যদি তপভঙ্গ হয়, তবে তাহাতে রাগ করিও না হৃদয়দেব। তুমি বর দাও, চোখ মেলিয়া চাও বা না চাও, জানিতে পারো বা না পারো, পূজা না দিয়া ভক্তের আর গতি নাই। তাই আজিও এই 2 ছত্র চিঠি লিখিলাম। হে আমার পাষাণ ঠাকুর, তুমি অবিচলিত হইয়া থাকো। মহেন্দ্র আবার চিঠির উত্তর লিখিতে প্রবৃত্ত হইল, কিন্তু আশাকে লিখিতে গিয়া বিনোদিনীর উত্তর কলমের মুখে আপনি আসিয়া পড়ে। ঢাকিয়া লুকাইয়া কৌশল করিয়া লিখিতে পারে না। অনেকগুলি ছিড়িয়া রাত্রের অনেক প্রহর কাটাইয়া একটা যদি বা লিখিল, সেটা লেফাপায় পুড়িয়া উপরে আশার নাম লিখিবার সময় হঠাৎ তাহার পিঠে যেন কাহার চাবুক পড়িল। কে যেন বলিল, পাষণ্ড, বিশ্বস্ত বালিকার প্রতি এমনই করিয়া প্রতারণা। চিঠি মহেন্দ্র সহস্র টুকরা করিয়া ছিড়িয়া ফেলিল এবং বাকি রাতটা টেবিলের উপর 2 হাতের মধ্যে মুখ ঢাকিয়া নিজেকে যেন নিজের দৃষ্টি হইতে লুকাইবার চেষ্টা করিল। 3য় পত্র। যে একেবারেই অভিমান করিতে জানে না, সে কি ভালোবাসে? নিজের ভালোবাসাকে যদি অনাদর অপমান হইতে বাঁচাইয়া রাখিতে না পারি, তবে সে ভালোবাসা তোমাকে দিব কেমন করিয়া? তোমার মন হয়তো ঠিক বুঝি নাই, তাই এত সাহস করিয়াছি। তাই যখন ত্যাগ করিয়া গেলে, তখনও নিজে অগ্রসর হইয়া চিঠি লিখিয়াছি। যখন চুপ করিয়াছিলে, তখনও মনের কথা বলিয়া ফেলিয়াছি। কিন্তু তোমাকে যদি ভুল করিয়া থাকি, সে কি আমার দোষ? একবার শুরু হইতে শেষ পর্যন্ত সব কথা মনে করিয়া দেখো দেখি। যাহা বুঝিয়াছিলাম সে কি তুমিই বোঝাও নাই? সে যাই হোক, ভুল হোক সত্য হোক, যাহা লিখিয়াছি সে আর মুছিবে না, যাহা দিয়াছি সে আর ফিরাইতে পারিব না, এই আক্ষেপ। ছি ছি, এমন লজ্জাও নারীর ভাগ্যে ঘটে। কিন্তু তাই বলিয়া মনে করিও না, ভালো যে বাসে সে নিজের ভালোবাসাকে বরাবর অপদস্থ করিতে পারে। যদি আমার চিঠি না চাও তো থাক, যদি উত্তর না লিখিবে তবে এই পর্যন্ত। ইহার পর মহেন্দ্র আর থাকিতে পারিল না। মনে করিল অত্যন্ত রাগ করিয়াই ঘরে ফিরিয়া যাইতেছি। বিনোদিনী মনে করে তাহাকে ভুলিবার জন্যই ঘর ছাড়িয়া পালাইয়াছি। বিনোদিনীর সেই স্পর্ধাকে হাতে হাতে অপ্রমাণ করিবার জন্যই তখনই মহেন্দ্র ঘরে ফিরিবার সংকল্প করিল। এমন সময় বিহারী ঘরে প্রবেশ করিল। বিহারীকে দেখিবা মাত্র মহেন্দ্রের ভিতরের পুলক যেন দ্বিগুণ বাড়িয়া উঠিল। ইতিপূর্বে নানা সন্দেহে ভিতরে ভিতরে বিহারীর প্রতি তাহার ঈর্ষা জন্মিতেছিল। উভয়ের বন্ধুত্ব ক্লিষ্ট হইয়া উঠিতেছিল।
পত্র পাঠের পর আজ সমস্ত ঈর্ষাভার বিসর্জন দিয়া বিহারীকে সে অতিরিক্ত আবেগের সহিত আহ্বান করিয়া লইল। চৌকি হইতে উঠিয়া বিহারীর পিঠে চাপড় মারিয়া তাহার হাত ধরিয়া তাহাকে একটা কেদারার উপরে টানিয়া বসাইয়া দিল। কিন্তু বিহারীর মুখ আজ বিমর্ষ। মহেন্দ্র ভাবিল, বেচারা নিশ্চয়ই ইতিমধ্যে বিনোদিনীর সঙ্গে সাক্ষাৎ করিয়াছে এবং সেখান হইতে ধাক্কা খাইয়া আসিয়াছে। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, বিহারী, এর মধ্যে আমাদের ওখানে গিয়াছিলে? বিহারী গম্ভীর মুখে কহিল, এখনই সেখান হইতে আসিতেছি। মহেন্দ্র বিহারীর বেদনা কল্পনা করিয়া মনে মনে একটু কৌতুক বোধ করিল। মনে মনে কহিল, হতভাগ্য বিহারী, স্ত্রীলোকের ভালোবাসা হইতে বেচারা একেবারে বঞ্চিত। বলিয়া নিজের বুকের পকেটের কাজটায় একবার হাত দিয়া চাপ দিল। ভিতর হইতে 3টে চিঠি খড়খড় করিয়া উঠিল। মহেন্দ্র জিজ্ঞাসা করিল, সবাইকে কেমন দেখিলে? বিহারী তাহার উত্তর না করিয়া কহিল, বাড়ি ছাড়িয়া তুমি যে এখানে? মহেন্দ্র কহিল, আজকাল প্রায় নাইট ডিউটি পড়ে, বাড়িতে অসুবিধা হয়। বিহারী কহিল, এর আগেও তো নাইট ডিউটি পড়িয়াছে, কিন্তু তোমাকে তো বাড়ি ছাড়িতে দেখি নাই। মহেন্দ্র হাসিয়া কহিল, মনে কোনো সন্দেহ জন্মিয়াছে নাকি? বিহারী কহিল, না, ঠাট্টা নয়, এখনই বাড়ি চলো। মহেন্দ্র বাড়ি ফিরিবার জন্য উদ্যত হইয়াই ছিল। বিহারীর অনুরোধ শুনিয়া সে হঠাৎ নিজেকে ভুলাইল, যেন বাড়ি যাইবার জন্য তাহার কিছুমাত্র আগ্রহ নাই। কহিল, সে কি হয় বিহারী? তাহলে আমার বৎসরটাই নষ্ট হইবে। বিহারী কহিল, দেখো মহিন্দা, তোমাকে আমি এতটুকু বয়স হইতে দেখিতেছি, আমাকে ভুলাইবার চেষ্টা করিও না। তুমি অন্যায় করিতেছ। কার পরে অন্যায় করিতেছি জজ সাহেব? বিহারী রাগ করিয়া বলিল, তুমি যে চিরকাল হৃদয়ের বড়াই করিয়া আসিয়াছ, তোমার হৃদয় গেল কোথায় মহিন্দা? সম্প্রতি কলেজের হাসপাতালে। থামো মহিন্দা, থামো। তুমি এখানে আমার সঙ্গে হাসিয়া ঠাট্টা করিয়া কথা কহিতেছ, সেখানে আসা তোমার বাহিরের ঘরে অন্দরের ঘরে কাঁদিয়া কাঁদিয়া বেড়াইতেছে। আশার কান্নার কথা শুনিয়া হঠাৎ মহেন্দ্রের মন একটা প্রত্যাঘাত পাইল। জগতে আর যে কাহারও সুখ দুঃখ আছে, সে কথা তাহার নূতন নেশার কাছে স্থান পায় নাই। হঠাৎ চমক লাগিল, জিজ্ঞাসা করিল, আশা কাঁদিতেছে কি জন্য? বিহারী বিরক্ত হইয়া কহিল, সে কথা তুমি জানো না? আমি জানি। তোমার মহিন্দা সর্বজ্ঞ নয় বলিয়া যদি রাগ করিতেই হয়, তো মহিন্দার সৃষ্টিকর্তার উপর রাগ করো। তখন বিহারী যাহা দেখিয়াছিল তাহা আগাগোড়া বলিল। বলিতে বলিতে বিনোদিনীর বক্ষলগ্ন আশার সেই অশ্রুসিক্ত মুখখানি মনে পড়িয়া বিহারীর প্রায় কণ্ঠরোধ হইয়া আসিল। বিহারীর এই প্রবল আবেগ দেখিয়া মহেন্দ্র আশ্চর্য হইয়া গেল। মহেন্দ্র জানিত বিহারীর হৃদয়ের বালাই নাই। এ উপসর্গ কবে জুটিল? যেদিন কুমারী আশাকে দেখিতে গিয়াছিল সেই দিন হইতে নাকি? বেচারা বিহারী। মহেন্দ্র মনে মনে তাহাকে বেচারা বলিল বটে, কিন্তু দুঃখ বোধ না করিয়া বরঞ্চ একটু আমোদ পাইল। আশার মনটি একান্তভাবে যে কোন দিকে তাহা মহেন্দ্র নিশ্চয় জানিত। অন্য লোকের কাছে যাহারা বাঞ্ছার ধন কিন্তু আয়ত্তের অতীত, আমার কাছে তাহারা চিরদিনের জন্য আপনি ধরা দিয়েছে। ইহাতে মহেন্দ্র বক্ষের মধ্যে একটা গর্বের স্ফীতি অনুভব করিল। মহেন্দ্র বিহারীকে বলিল, আচ্ছা চলো যাওয়া যাক, তবে একটা গাড়ি ডাকো। রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। আজ শুনলেন পঞ্চম পর্ব। এই পাঠ আপনাদের ভালো লাগলে আমার এই প্রয়াস সার্থক হবে। সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার ঠিক দুপুর 2টায় নতুন গল্প পাঠের ভিডিও নিয়ে
আপনাদের সামনে উপস্থিত হব। আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার, মন্তব্য লেখার এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করার আন্তরিক অনুরোধ জানাই।